হুগলিতে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় নিহত সৌম্যজিতের সৎ বাবা অরবিন্দ দাঁতিকে গ্রেফতার করল পুলিশ। এর আগে টানা জেরা করা হয় তাকে। ছাত্রের মা সোমা দাসকেও আটক করেছে পুলিশ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সন্দীপ, সৌম্যজিতের সৎ বাবা অরবিন্দ দাঁতিকে গ্রেফতার করেছে পুলিশ, কি অভিযোগ রয়েছে, কি কি ধারা দেওয়া হয়েছে? দেখো, সৌম্যজিতের মাকে ছেড়ে দেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় চুঁচুড়া থানার পুলিশ। কিন্তু অরবিন্দ তাঁতিকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে তার সৎ ছেলেকে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। সৌম্যজিৎকে খুনের যে ষড়যন্ত্র করা হয়েছিল তা একেবারে অরবিন্দ তাঁতির তার একক মস্তিষ্ক প্রসূত, প্রাথমিকভাবে পুলিশ এরকমটাই মনে করছে। কালকে যখন ছেলের সঙ্গে যখন ওই নিজের শ্বশুরবাড়িতে অরবিন্দ যায়, তারপর শ্বশুরবাড়ি থেকে সে 8টা নাগাদ নিজের মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। তার পিছন দোকানে যাওয়ার জন্য তার ছেলেও বেরিয়েছিল। পুলিশের অনুমান যে বাড়ি থেকে বেরিয়েই ছেলেকে কোনো একটা টোপ দিয়ে নিজের মোটরসাইকেলে তুলে নেয় অরবিন্দ, এবং তারপর হুগলি স্টেশনের কাছে একটি পরিত্যক্ত কারশেডে, রেলের একটি পরিত্যক্ত কারশেডে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে নিয়ে গিয়ে প্রথমে পাথর দিয়ে মাথা থেতলে তারপর শ্বাসরোধ করে এই 11 বছরের কিশোরকে খুন করে অরবিন্দ। এবং এই খুন করার পর হুগলি স্টেশন থেকে সে সরাসরি চলে আসে ব্যান্ডেল স্টেশন লাগোয়া মানুষপুর এলাকায় নিজের ভাড়া বাড়িতে এসে সে নিজের পোশাক পরিবর্তন। সে প্রথমে একটি নীল রঙের শার্ট এবং একটি অ্যাশ কালারের প্যান্ট এবং একটি খয়েরি রঙের সোয়েটার পরে গিয়েছিল। বাড়িতে এসে সে তার প্যান্ট খুলে রেখে দেয়, তার প্যান্ট পরিবর্তন করে নেয়, সোয়েটার রেখে তার গায়ে একটা চাদর জড়িয়ে নেয়, এবং তারপর রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ সে আবারও চলে আসে তার শ্বশুর বাড়িতে, অর্থাৎ যেখান থেকে সে সৌম্যজিৎকে মোটরসাইকেলে তুলেছিল। এবং তারপর সেখানে এসে যখন জানা যায় যে সৌম্যজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আগাগোড়া গোটা রাতটা সে নাটক করেছিল নিজের স্ত্রীর কাছে, আশপাশের বাসিন্দাদের কাছে, এবং সৎ ছেলেকে খোঁজার ভান করে গোটা রাত কাটানোর পর ভোর রাতে যখন সে বাড়ি ফিরে আসে, আবার নিজের ব্যান্ডেলের বাড়ি চলে আসে, এবং ভোর 5টার সময় ওই কাক ভোরে সে নিজের যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো সে ধুয়ে ফেলে, এবং অত ভোরে তাকে জামা কাপড় ধুতে দেখেই কিন্তু স্থানীয় মানুষজনের সন্দেহ হয়েছিল। পরবর্তীতে পুলিশ যখন তার ব্যান্ডেলের বাড়িতে যায়, সেখান থেকে তার ওই ধুয়ে ফেলা জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়, সেগুলিকে রাখা হয়েছে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে বলে, এবং রক্তের দাগ ধুয়ে ফেলার জন্য, প্রমাণ লোপাটের জন্যই জামা কাপড়গুলোকে সে ভোর রাতে কেচে ফেলেছিল, এমনটাই মনে করছে পুলিশ। এবং যে মোটরসাইকেলে করে সৌম্যজিৎকে সে ঘটনাস্থলে নিয়ে গেছিল, খুন করার উদ্দেশ্যে নিয়ে গেছিল বলে অভিযোগ, সেই মোটরসাইকেলটিও কিন্তু একেবারে 7 সকালে সার্ভিসিংয়ের জন্য একটি মোটর গ্যারেজে সে পাঠিয়ে দেয়। সেই মোটরসাইকেলটিকেও মোটিভ কি হতে পারে, কি জানাচ্ছে পুলিশ? লুকিয়ে রয়েছে কিনা দেখা হচ্ছে। দেখো, খুনের মোটিভ এখনো পর্যন্ত দুটো সম্ভাবনার কথা জানা যাচ্ছে। 1 নম্বর সম্ভাবনা হচ্ছে যে অরবিন্দ তাঁতি তার নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেছিল। তার সন্দেহ ছিল যে তার স্ত্রীর সঙ্গে আরও একজন পুরুষের সম্পর্ক তৈরি হচ্ছে। কালনার বাসিন্দা এক যুবক, যে যুবকের সঙ্গে কলকাতা যাওয়ার সূত্রে ট্রেনে পরিচয় হয়েছিল তার স্ত্রীর, এবং সেই যুবকের সঙ্গে বেশ কয়েকবার এই নববর্ষবরণের দিন ব্যান্ডেল চার্চেও গিয়েছিল সোমা। সেই যুবককে সন্দেহ করতে শুরু করেছিল অরবিন্দ। এবং আরও একটা আর যে তথ্যটা সব থেকে বেশি জোরদার হচ্ছে যে খুব এই গত 3 বছরের বিবাহিত জীবনে 2বার গর্ভপাত করতে হয়েছিল সোমার, তার মিসক্যারেজ হয়েছিল সোমার। সেক্ষেত্রে তার সন্দেহ ছিল যে এই সৌম্যজিতের প্রতি ভালোবাসার কারণেই নতুন করে কোনো সন্তান আনতে চাইছেন না সোমা, যেটা তার মাথায় ঘুরছিল, এবং তার ধারণা ছিল যে যদি তাদের কোনো সন্তান না থাকে তাহলে সোমা তার পৈতৃক সম্পত্তি হিসেবে যে সম্পত্তি পাবে তার উত্তরাধিকার হবে এই 11 বছরের এই কিশোর যাকে খুন করা হয়েছে। ধন্যবাদ সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। সৌম্যজিতের মা, যাকে আটক করেছিল পুলিশ, এখন ছেড়ে দিয়েছে, তিনি কি বলছেন আমরা শুনবো। ওই নিয়ে বসে পড়াচ্ছি ছেলেকে, বললো কি আমি পড়বো, ঠিক আছে আমি 2 টাকা চিপস কিনে নিয়ে আসছি। 2 টাকাটা নিয়ে ও দৌড়লো, বাড়ির বাইরে গেল। এবার এও বাইরে গেছে বাড়ি যাবে বলে, কিন্তু ও তখন যায়নি, ও ওখানে দাঁড়িয়ে ছিল। কিছু 5-10 মিনিট পরে ও গাড়িটাকে ঘুরিয়ে বেরোলো। তো আমি বুঝতে পারলাম ও গাড়ি নিয়ে এখন গেল। আমি তাই গাড়িটাকে দেরি করে ও গেল, কি ব্যাপার বলো তো? এই সময়টাই ও সঙ্গে করে নিয়ে গেছে, কারণ আমার ছেলে ওকে ছাড়া কারোর উপর ভরসা করবে না, যে কেউ বলবে তার সাথে। রাত্রিবেলা ও আপনার আগের পক্ষের ছেলে? হ্যাঁ, এটা আমার আগের পক্ষের। মায়ের বাড়ি থাকতো, ওখানেই থাকতো। হ্যাঁ, মায়ের কাছে, মায়ের আন্ডারে আমি ছেড়ে দিই। আমার
বিয়ে হয়ে গেছে, আমি স্বামীর সঙ্গে সংসার করছি। জনধন অ্যাকাউন্টে হাজার হাজার টাকার ভুতুড়ে লেনদেন। একজন নয়, একাধিক গ্রাহকের অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে মোটা অঙ্কের লেনদেন গ্রাহকদের অজান্তে। কেলেঙ্কারির কেন্দ্র উত্তর 24 পরগনার শ্যামনগর। সুদপা সেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুদপা, কিভাবে জানলেন না এই অ্যাকাউন্ট হোল্ডার যারা? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই ব্যাংকের যে ব্রাঞ্চে আমরা গেছিলাম সেখানে 2500 এরকম অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন তারা যখন তাদের অ্যাকাউন্ট আপ টু ডেট করতে আসেন সেই সময় তাদের নজরে আসে যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা পড়েছে এবং সেই টাকাগুলো তোলাও হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে প্রশ্ন জাগে যে তারা অ্যাকাউন্টে কোনো টাকাই জমা দেননি, তাহলে সেই টাকা কোথা থেকে এলো, কেই বা সেই টাকা জমা দিল, কেই বা সেই টাকা তুলে নিল। এইভাবে যখন একজন দুজন করে আসতে থাকেন তখনই দেখা যায় যে প্রায় 50 জন গ্রাহক তাদের নজরে আসে যে এই একই ধরনের ঘটনা ঘটেছে। তারা ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করেন এবং ব্যাংক ম্যানেজার বলেন যে হ্যাঁ তাদেরও নজরে এসেছে এবং যে এজেন্টের মাধ্যমে তাদের অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল সেই এজেন্টকে ব্যাংক সাসপেন্ড করেছে বলেও ম্যানেজার তাদেরকে জানিয়েছেন। আমার সঙ্গে এরকম কয়েকজন গ্রাহক রয়েছেন যারা নিজেরা টাকা তাদের অ্যাকাউন্টে জমা দেননি, কিন্তু তাদের অ্যাকাউন্টে দেখা গেছে টাকা জমা পড়ে গেছে এবং বেশ মোটা অঙ্কের টাকা। আমি তাদেরই কয়েকজনের সাথে একটু কথা বলে নেব। আপনার অ্যাকাউন্টে আপনি দেখলেন যে এরকম ভাবে টাকা জমা পড়ে গেছে, হ্যাঁ কি দেখলেন? আমি দেখলাম আমার অ্যাকাউন্টে অসংখ্য টাকা লেনদেন হয়েছে, আমি অথচ কোনো টাকা পয়সা জমা দিইনি। কিন্তু কিভাবে হলো এটা আমরা ব্যাংক ম্যানেজারের কাছে গেছিলাম, তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। তিনি বলল যে এটা সম্পূর্ণ এজেন্টের কাজ। আপনার তো দেখা যাচ্ছে যে এটিএম এও আপনি টাকা তুলেছেন, আপনার কি এটিএম কার্ড আছে? না, আমার কোনো এটিএম কার্ড নেই। কোনোদিন অ্যাপ্লাই করেছেন? না, কোনোদিন অ্যাপ্লাই করিনি। একই ঘটনা দেখো আরেকজন গ্রাহকের কাছেও যাব, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আপনারও তো এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি কি কোনো টাকা কোনোদিন জমা দিয়েছেন বা তুলেছেন? না, আমি কোনোদিন টাকা জমাও দিইনি, কোনোদিন টাকা তুলেও নি। মানে কিভাবে জানতে পারলেন? আমি আপডেট করেই জানতে পারলাম যে আমার বইয়ের মধ্যে 2-2.5 লাখ টাকা লেনদেন হয়েছে। তো 1 পয়সাও আপনি নিজে জমা দেননি? না, আমি 1 পয়সাও রাখিনি ব্যাংকে, অ্যাকাউন্টে 1 পয়সাও আমার ছিল না। আচ্ছা, এরকম কতজন হবেন যারা এরকম একই ঘটনা তাদের ক্ষেত্রেও ঘটেছে, তারা তো জমা দেননি অথচ জমা পড়েছে, টাকা তোলাও হয়েছে? 10-12 জনের এরকম হবে। দেখো, যেখানে আমরা এসেছি দর্জি পাড়া, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই গ্রামের মধ্যেও কিন্তু তাদের পরিচিতদের মধ্যেই 10-12 জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। 8,000 10,000 এরকম করে ধাপে ধাপে জমা পড়ে প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে জমা পড়েছে। এবং যেটা বলবো যে এরা কিন্তু প্রত্যেকেই খুব গরিব, এদের এইভাবে লেনদেন হওয়ার কোনো সুযোগ নেই এবং সব থেকে বড় কথা তারা নিজেরাই বলছেন যে তারা কোনো টাকা জমা দেননি। স্বাভাবিকভাবেই এই ভুতুড়ে অ্যাকাউন্টে টাকা জমা করার মতো করে কিভাবে এত টাকা জমা পড়লো, কে বা কারা এই টাকাগুলো জমা দিলেন, তার সদুত্তর কিন্তু ব্যাংকের কাছে নেই। ব্যাংক যেটা এড়িয়ে যাচ্ছে যে এদের অ্যাকাউন্টগুলো যিনি খুলেছিলেন, যে এজেন্টের মাধ্যমে খোলা হয়েছিল, তিনি হয়তো কোনোভাবে ইনভলভ আছেন। যদিও এদের যেটা দাবি, বা এরা থানাতেও ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন, তাদের যেটা দাবি যে ব্যাংকের লোকজন যদি জড়িত না থাকে তাহলে কিন্তু এত গ্রাহকের এত টাকার লেনদেন এভাবে হতে পারে না। ধন্যবাদ সুদপা সেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রবিশঙ্কর প্রসাদ, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বক্তব্য রাখছেন। सोसाइटी ऑफ इंडिया, ये जो करेंसी का अनियंत्रित विस्तार होता है, ये भ्रष्टाचार की सबसे बड़ी जननी होती है। और भ्रष्टाचार भी अपने आप में एक बहुत बड़ा अभिशाप है, बुराई है। करप्शन इज ऑल्सो ए बिग सोशल एविल, and the unregulated flow of currency becomes the biggest stimulant for that. प्रधानमंत्री जी ने इस दिशा में एक बात और बताई कि जो बेनामी प्रॉपर्टी है, इसको सबसे अधिक मजबूती कैश से मिलती है। आज हमें इस बात का बहुत आश्वासन है कि गरीब देश के गरीबों ने नोटबंदी के इस बहुत ही महत्वपूर्ण निर्णय को स्वीकारा है, उसको ओन अप किया है और उन्होंने दिल से माना है कि ये जो ऐतिहासिक निर्णय हुआ है, ये देश की बुराई, भ्रष्टाचार के अभिशाप को समाप्त करने में बहुत ही प्रभावी साबित होगा।
है।